আমি শাহরুখ খানের টুইটার পেজে এটা পড়েছিলাম, ইন্টারনেটে শাহরুখ লেখা যে অনুষ্ঠানের পর উনি আপনার সাথে কথা বলেছিলেন। উনি লিখেছেন, অনুষ্ঠান শেষে আমি ডক্টর জাকির নায়েকের সাথে কথা বলেছিলাম আর অনেক কিছু জেনেছি। আমি জানতে চাচ্ছিলাম যে শাহরুখ খানের সাথে আপনার কি কথা হয়েছিল। হ্যাঁ, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমি শাহরুখ খানের সাথে কথা বলেছিলাম প্রায় আধ ঘন্টা ধরে। আর অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল। সবকিছু বলছি না, কারণ কিছু ব্যক্তিগত কথাবার্তাও ছিল, সেই কথাগুলো এখানে বলছি না। শাহরুখের সাথে এটাই প্রথম সাক্ষাৎ, এই প্রথম সামনাসামনি দেখা হলো আমাদের। যদিও আমাদের কিছু কমন বন্ধু আছে যারা শাহরুখের বন্ধু, আমারও বন্ধু, তবে তার সাথে এই প্রথম দেখা হলো। আর একটা ব্যাপার বলতে পারি যে আমি সন্তুষ্ট। এখানেও আমি শুধু শোনা খবরের উপর নির্ভর করিনি। অনুষ্ঠানের আগে এই কথাটা অনেকেই হয়তো জানেন যে খবরটা মিডিয়াতে এসেছে। আমার অনেক বন্ধু আমার কাছে বলেছে যে শাহরুখ খান নিয়ম মেনে চলা মুসলিম না, তিনি আসলে মুসলিমই না, তিনি প্রায় ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে থাকেন, ইত্যাদি ইত্যাদি। আমি নিজে তেমন কিছুই বলতে শুনিনি, টিভিতেও দেখিনি, কারণ আমি টিভিটা খুব কম দেখি। তবে যেহেতু এটা একটা মন্তব্য, আমি কোরআনের কথা মেনে চললাম। পবিত্র কোরআন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াত বলছে, যখনই কোনো তথ্য পাবে সেটা কাউকে বলার আগে চেক করে নেবে। অন্য কেউ কোনো মন্তব্য করলেও আমি এই কথাটা বলি। যেমন বারখাদত্ত লাদেনের ব্যাপারে প্রশ্ন করেছিলেন, বলেছে আমি জানি না। এখানেও শাহরুখের ব্যাপারে অনেক নেগেটিভ কথা শুনেছি, কিন্তু আমি বললাম আল্লাহ মালুম। তবে সেই টক শোতে তাকে যেসব কথা বলতে শুনেছি, অনুষ্ঠানের পরের কথাগুলো নিয়ে বলছি না, সেই অনুষ্ঠানে তার কথা শুনে আমার মনে হয়েছে তিনি নিয়ম মানেন বা না মানেন, ওনার উত্তর সেই অনুষ্ঠানের বেশিরভাগ মুসলিমের চেয়ে অনেক ভালো ছিল। এখানে মাওলানা মাহবুব মাদানিকে বাদ দেবেন, তিনি আমার অন্তরঙ্গ বন্ধু, মাশাআল্লাহ, তিনি নিয়ম মেনে চলা মুসলিম, তাই ওনাকে বাদ দিয়ে ওই অনুষ্ঠানে অন্য আর সব মুসলিমদের তুলনায় শাহরুখের উত্তরগুলো অনেক সঠিক ছিল। তিনি এটাও মানলেন, নিজেই স্বীকার করলেন, যদিও তিনি অভিনয় করেন, নাচ গান করে থাকেন, তিনি স্বীকার করলেন এগুলো হারাম। ওনার সৎসাহস আছে। আরো বললেন যে তিনি কম জানেন, তবে তিনি আরো বলেছেন যে বিস্তারিত জানতে গেলে আপনারা আলেম মাওলানাদের জিজ্ঞেস করেন। তাহলে সেই অনুষ্ঠানে অন্য সব মুসলিমের চেয়ে তার উত্তরগুলো অনেক বেশি সঠিক ছিল। আর অনুষ্ঠান শেষে তার সাথে আমার কথা হলো, সেখানেও মুসলিমদের আইডেন্টিটি নিয়ে কথা বলেছিলাম। তিনি বললেন, ডক্টর জাকির নায়েক, ডক্টর জাকির সাহেব, আপনার কি মনে হয় দাড়ি রাখা আর টুপি পরা এটা কতখানি গুরুত্বপূর্ণ? আমিও ব্যাখ্যা করে বললাম, এটা তো টক শো না, বারখাদত্তও নেই। তাই শাহরুখ খানের কাছে ব্যাখ্যা করতে বাধা থাকলো না, কেউ আমাকে বাধা দিল না। আমি তাকে বললাম, ধরেন আপনি কোনো পরীক্ষা দিচ্ছেন, হয়তো একটা প্রশ্নের জন্য 1 নম্বর, কোনো প্রশ্নে 10 নম্বর, কোনো প্রশ্নে 20 নম্বর। মুসলিম আইডেন্টিটি, মাথায় টুপি আর মুখে দাড়ি, যদিও এটার গুরুত্ব সবচেয়ে বেশি নয়, তারপরে গুরুত্ব আছে, ধরলাম সেটা 1 নম্বর। আসল হলো ব্যবহার, সৎভাবে চলাফেরা করা, সত্য কথা বলা, ইসলামের এইসব নির্দেশ, এটার জন্য হয়তো 10 নম্বর অথবা 5 নম্বর। তাই যদিও দাড়ি রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না, এই 1 নম্বর বাদ দিয়ে আপনি 5, 10, 20 নম্বরের দিকে মনোযোগ দিতে পারেন। কিন্তু কেউ যদি পরীক্ষায় লেটার মার্ক পেতে চায়, সে 1 নম্বরও পাওয়ার চেষ্টা করবে। যেমন ধরেন আমরা যখন মেডিকেল কলেজে পরীক্ষা দিতাম, সেখানে অর্ধেক নাম্বারও পাওয়ার চেষ্টা করতাম। চেষ্টা করছেন 90-এর উপরে পাবেন, কিন্তু 90-এর উপরে পেতে গেলেই এটা খুবই গুরুত্বপূর্ণ। দাড়ি গুরুত্বপূর্ণ, টুপিও গুরুত্বপূর্ণ, এগুলো সুন্নতের একটা অংশ। তবে কেউ দাড়ি না রাখলে আপনি বলতে পারবেন না যে সে মুসলিম নয়। এটাও বলবেন না যে মুসলিমরা দাড়ি রাখে না, মাথায় টুপি পরে না। শাহরুখ বললেন, ও আপনি খুব সুন্দর করে বলেছেন। তিনি যুক্তিটা পছন্দ করলেন যে এটা গুরুত্বপূর্ণ, তবে হয়তো 1-2 নম্বর পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমল, যেমন সৎভাবে জীবনযাপন করা, নামাজ আদায় করা, শিরক না করা, এগুলো গুরুত্বপূর্ণ বেশি। আর এই কথাটা আমি আগে বলেছি যে যদি কোনো মানুষ মুখে দাড়ি না রাখে, এটা 70টা বড় গুনার মধ্যে পড়বে না। ইমাম আয-যাহাবী নামে একজন আলেম আছেন, তিনি ইসলামের 70টা বড় গুনার একটা তালিকা তৈরি করেছেন। প্রথমটা হলো শিরক, তারপর খুন, এরকম আরো অনেক। তবে দাড়ি রাখাটা সেখানে নেই। তার মানে এই না যে এটা গুনাহ নয়। অনেক আলেম বলেন দাড়ি রাখাটা সুন্নত, মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে। অনেক আলেম বলেন মুখে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। যাই হোক, দাড়ি না রাখাকে কেউ বড় গুনাহ বলেননি, হয় এটা ছোট গুনাহ। রাখাটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, তাই দাড়ি না রাখলেও বড় গুনাহ হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে
আরো প্রশ্ন দর্শকদের মধ্য থেকে প্রশ্ন করার আগে আপনার নাম আর পেশাটা বলবেন। আমি উবেদ খান। এনডিটিভির সেই অনুষ্ঠানে শাহরুখ খান একটা মন্তব্য করেছিলেন যে মুসলিমদের জন্য একজন মুসলিমের মতো দেখানোটা গুরুত্বপূর্ণ না, মুসলিমের মতো অনুভব করাটা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই। মুসলিমদের মতো দেখানো, আমি বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না, তবে মুসলিমদের মতো চিন্তা ভাবনা করা, এ ব্যাপারে আমি এর আগে একটা কথা বলেছিলাম যে সৎ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ দাড়ি রাখা আর টুপি পরার চেয়ে। তবে সৎ হওয়ার পাশাপাশি দাড়ি রাখা আর টুপি পরা, দাড়ি না রেখে সৎ হওয়ার চেয়ে অনেক বেশি ভালো। আর যে মুসলিম হিসেবে গর্বিত, সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। কেউ যখন মেডিকেল ডিগ্রি পাশ করে, সে তখন ডাক্তার হয়। এমবিবিএস ডিগ্রি পেলে তখন সে তার নামের আগে ডক্টর লাগায়। কেন? কারণ সে ডাক্তার হয়ে গর্বিত। যে মানুষটা মুসলিম হিসেবে গর্ববোধ করে, সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম। এটা হলো মুসলিমদের এমনই একটা লেভেল, মুখে দাড়ি রাখা আর মাথায় টুপি পরা। আশা করি উত্তরটা পেয়েছেন। এখানে যদি পার্থক্যের কথা বলতে হয়, কোনো টিভি টক আর টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন আর টিভি টকশোর মধ্যে, টিভি টকে ধারাবাহিকভাবে কথা বলে যান একজন বক্তা অথবা একজন বিশেষজ্ঞ বা একজন সেলিব্রিটি। সেটা হয় ক্যামেরার সামনে, কোনো দর্শক থাকে না, তিনি ক্যামেরায় চোখ রেখে কোনো ইন্টারাপশন ছাড়াই বলে যান। এরপর দেখবেন টিভিতে বিভিন্ন ইন্টারভিউ, সেখানে একজন হোস্ট ইন্টারভিউ নেন কোনো একজন সেলিব্রিটি বা বিশেষজ্ঞের। অনুষ্ঠানের হোস্ট সেই সেলিব্রিটি বা বিশেষজ্ঞকে কিছু প্রশ্ন করেন আর সেলিব্রিটি বা বিশেষজ্ঞ সেই প্রশ্নগুলোর উত্তর দেন। এরপরে প্যানেল ডিসকাশনে দেখবেন কয়েকজন লোক একটা প্যানেলে বসেন, হতে পারে 2, 3, 4, 5 জন বা আরো বেশি। তারা প্রত্যেকে হয়তো আলোচ্য বিষয়টার উপরে বিশেষজ্ঞ, অথবা সেই প্যানেলে থাকতে পারে দুটো গ্রুপ, একদল সাবজেক্টের পক্ষে আরেক দল বিপক্ষে বলছে। এই হলো প্যানেল ডিসকাশন। সেখানে একজন মডারেটর থাকেন, আর মডারেটর এটা নিশ্চিত করেন যারা কথা বলছেন তারা যেন সমান সুযোগ পান। তিনি অনুষ্ঠানটা আকর্ষণীয় করার চেষ্টা করেন। এরপর যদি টিভি টক শোর কথা বলতে হয়, এটা এসেছে কিছুদিন আগে, শেষ 2 দশকে। এই সময়টাতে টিভি মিডিয়াও চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এই টিভি টক শো এটা একটা মিক্সচার। কোন টিভি টক শোতে হয়তো একজন হোস্ট আর একজন সেলিব্রিটি থাকেন, অথবা একজন বিশেষজ্ঞ। সেই অনুষ্ঠানটা দর্শকরা একেবারে সরাসরি দেখতে পারে, অথবা সরাসরি ফোন করে সেই বিশেষজ্ঞকে প্রশ্ন করতে পারে। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হলে দর্শকরা ফোন করে অতিথিকে বিভিন্ন প্রশ্ন করতে পারে। অথবা টক শো হতে পারে প্যানেল ডিসকাশন, কয়েকজন লোক সেখানে থাকবে, তারা সেই প্যানেলে বসবে আর মডারেটর সবাইকে বিভিন্ন প্রশ্ন করবেন। হতে পারে সবার মতামত একরকম, অথবা এক একজনের এক এক রকম মত। আর যখন তাদের প্রশ্ন করা হবে, যদি অনুষ্ঠানটা সরাসরি দেখানো হয়, তাহলে দর্শকরাও সেই আলোচনায় অংশ নিতে পারে। হতে পারে অনুষ্ঠানটা হয়তো দর্শকরা সরাসরি দেখতে পারবে, আলোচনাতেও অংশ নেবে, একেবারে লাইভ শো, সরাসরি দর্শক দেখতে পারবে। এই হলো টিভি ইন্টারভিউ, টিভি টক, প্যানেল ডিসকাশন আর টিভি টক শোর মধ্যে প্রধান পার্থক্য। আর পাবলিক লেকচার এটা আরো বেশি ইন্টারেস্টিং, কারণ দর্শকের রিয়াকশনটা আপনি দেখতে পাচ্ছেন। যখন আপনি দর্শকের রিয়াকশনটা দেখতে পাবেন, তখন আপনার প্রেজেন্টেশনটাও যথেষ্ট ভালো হয়ে যাবে। এখনকার দিনে বৈজ্ঞানিক গবেষণা বলে, যখন কেউ কোনো পাবলিক স্পিচ বা লেকচার দেন, 93% নির্ভর করে তার প্রেজেন্টেশনের উপর, আর 7% বিষয়বস্তু। পাবলিক লেকচারে 7% নাম্বার পাচ্ছে বক্তা যে টপিক নিয়ে কথা বলছেন তার বিষয়বস্তু, 93% প্রেজেন্টেশন স্কিল। আর এটার মধ্যে থাকে বডি ল্যাঙ্গুয়েজ, আরো থাকে মডুলেশন, অঙ্গভঙ্গি, চোখের দিকে তাকানো। কারণ যখন কেউ কথা বলেন, তার চোখও কথা বলে, হাতও কথা বলে। তাই আমি বেছে নেব পাবলিক লেকচারটাকেই। সেখানে আরো ভালোভাবে কথা বলা যায়, পাবলিক রিয়াকশনটাও দেখা যায়। আর টিভি টকে কথা বলতে হয় একেবারে ক্যামেরার সামনে। ডক্টর জাকির, আপনি পৃথিবীর বিভিন্ন দেশে 1000-এরও বেশি পাবলিক লেকচার দিয়েছেন। টিভি টক কতগুলো করেছেন? আমি এ পর্যন্ত পাবলিক লেকচারই সবচেয়ে বেশি দিয়েছি। যদি টিভি টকের কথা বলেন, হয়তো কয়েকশো করেছি, সংখ্যাটা বলতে পারবো না। কয়েকশো হতে পারে, হয়তো 300-400 টিভি টক এ পর্যন্ত করেছি আলহামদুলিল্লাহ। তার মানে কি এই, আপনি শুধু পাবলিক লেকচার আর টিভি টক করেন যাতে কেউ প্রশ্ন না করে? যদি প্রশ্নের কথা বলেন, আমার লেকচারের পরে একটা প্রশ্নোত্তর পর্ব থাকে। একজন হোস্ট বা মডারেটরের প্রশ্ন আর দর্শকের প্রশ্ন আলাদা রকম হবে।
আমি সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি, আর সেজন্যই যখন কোনো পাবলিক লেকচার দিই তখন সেখানে নিশ্চিত করি যে প্রশ্নোত্তর পর্বটা যেন লেকচারের চেয়ে বড় হয়। কারণ কোনো পাবলিক লেকচারে আপনি একা কথা বলবেন, এটা হলো ওয়ান ওয়ে ট্রাফিক, আর প্রশ্নোত্তর পর্ব টু ওয়ে ট্রাফিক। আরো বেশি ইন্টারেস্টিং দর্শকের কাছে, আমার কাছেও। এটা আমার জন্য চ্যালেঞ্জিং, কারণ আমি জানি না এর পরের প্রশ্নটা কি হবে। তাই আমি ইন্টারভিউয়ের চেয়ে প্রশ্নোত্তর বেশি পছন্দ করি। সেজন্য আমরা যখন প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করি, যখন অনুষ্ঠানটার আয়োজন করি বা অন্য কেউ আয়োজন করলে তাদের বলে থাকি, আমি চাই প্রশ্নগুলো করা হবে একেবারে সরাসরি। আমি চিরকুট পছন্দ করি না, কারণ চিরকুটে প্রশ্ন করা হলে দেখা গেল যে 30, 40 বা 100টা প্রশ্ন আসলো, কোনটার উত্তর দেব আমি সেটা বেছে নিতে হবে। দর্শকরা তখন ভাবতে পারে কিছু প্রশ্নের উত্তর দিয়েছি আর কিছু আমি দেইনি। সেজন্য আমি চাই যে কোনো প্রশ্নোত্তর পর্বে প্রশ্নকারীরা মাইকের পেছনে লাইন দিয়ে দাঁড়াবেন আর সরাসরি প্রশ্ন করবেন। কেউ বলতে পারবে না যে আমি বেছে বেছে উত্তর দিচ্ছি। যিনি মাইকের সামনে আছেন সেই লোকই প্রথম প্রশ্ন করার সুযোগ পাবেন। আর আমি ব্যক্তিগতভাবে চাই যে অমুসলিমরা যেন আমাকে প্রথমে প্রশ্ন করতে পারেন, তারপরে মুসলিমরা, কারণ অমুসলিমদের ইসলাম সম্পর্কে জানার অধিকার বেশি। মুসলিমরা তো ইসলামের ছায়াতে আছে, সেজন্য আমি চাই অমুসলিমরা যেন আমাকে সবার আগেই প্রশ্ন করতে পারেন। আর আমি পাবলিক লেকচারের চেয়ে প্রশ্নোত্তর পর্বকেই অনেক বেশি পছন্দ করি। তাহলে যখন টিভি টক শো দেখবেন তখন খেয়াল করবেন যে সেই অনুষ্ঠানের প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যটা কি। যদি প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যকে সন্দেহ করেন, দ্বিধা থাকে, আপনারা টিভিতে যে অনুষ্ঠানটা দেখবেন কোনো টিভি টক শোতে অথবা প্যানেল ডিসকাশনে, সেটা এডিট হতে পারে। আর অনুষ্ঠানটা দেখে বুঝতেও পারবেন না যে সেখানে কোনো রকম এডিট করা হয়েছে। যেমন ধরেন, আমার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আমাকে প্রশ্ন করা হলো যে জর্জ বুশের পলিসি সম্পর্কে আপনার মতামতটা কি। ধরেন আমি উত্তরে বললাম যে আই ডু নট এগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ, কিন্তু পোস্ট প্রোডাকশনে ডু নট বাদ দেওয়া হলো এডিট করে। তখন কথাটা শুনে মনে হবে যে আমি বলছি আই এগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ। আসলে আমি বলেছি আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত নই কখনোই, কিন্তু অনুষ্ঠানটাতে সবাই শুনবে যে জাকির নায়েক বলছে ডু নট শব্দটা এডিট করে আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত। আর যে লোকটার ইন্টারভিউ নেওয়া হয়েছে তিনি যদি সেই মিডিয়ার ব্যাকগ্রাউন্ডটা না জানেন, তারপর যদি নিজের ইন্টারভিউটাও দেখেন, তিনি হয়তো ভাববেন ও আমি ভুল করেছিলাম, আসলে ভুল করে কথাটা বলে ফেলেছিলাম, আই অ্যাগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ। যদি তাকে তার ইন্টারভিউটা দেখান, যদি তিনি না জানেন পোস্ট প্রোডাকশনে কিভাবে করা হয়, তখন তিনি ভাববেন আমি ভুল করে ফেলেছি। আসলে কিন্তু তিনি ভুল করেননি। এজন্য কোনো অনুষ্ঠানের প্রডিউসার বা মডারেটরের উদ্দেশ্যটাও খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যেটা করা যায়, একটা প্যানেলের ভিডিওর সাথে আরেকজনকে দেখানো যায় যিনি এই প্যানেলের কথার সাথে একমত না। তখন এভাবেও দেখানো সম্ভব যে তিনি যেগুলো মানেন না সেগুলো তো মাথা নাড়ছেন। হ্যাঁ, সেজন্য প্যানেল ডিসকাশনে বিপদ আরো বেশি, টিভি ইন্টারভিউতে সে তুলনায় বিপদ কম। সেজন্য আমি সবচেয়ে বেশি পছন্দ করি পাবলিক লেকচার দিতে আর টিভি টক। টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন বা টিভি টক শো একটু কম পছন্দ করি। তবে এই তিনটার মধ্যে আগেও বলেছিলাম আমি বেছে নেব টিভি ইন্টারভিউ, কারণ সেখানে এডিট হওয়ার সম্ভাবনা কম। আর যদি এডিট করাও হয়, আপনি যদি ভুল না বলে থাকেন তাহলে কথা বদলানোর সম্ভাবনা কম। কিন্তু মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায়, অথবা যিনি উপস্থাপনা করছেন, যিনি ইন্টারভিউটা নিচ্ছেন, অথবা প্রডিউসারের উদ্দেশ্য যদি খারাপ হয়, তাহলে সেখানে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। কোনো প্যানেল ডিসকাশনে মডারেটরের স্বাধীনতা আরো বেশি থাকে। তিনি যাকে চান তাকে দমিয়ে রাখেন আর যাকে চান তাকে উপরে উঠাতে পারেন। তাহলে প্যানেল ডিসকাশন, আমি সাধারণত কোনো প্যানেল ডিসকাশনে যেতে চাই না যদি না শিওর থাকি যে সেই অনুষ্ঠানের মডারেটর যিনি উপস্থাপনা করছেন আর প্রডিউসারের উদ্দেশ্যটা ভালো। এমন হলে আমি যাই। তবে সাধারণত আমি প্যানেল ডিসকাশনকে একটু এড়িয়ে চলি। আচ্ছা, আমাদের এবারে কি আপনি একটু বলবেন যে এই টিভি টক শো আর ইন্টারভিউ, এখানে আপনার অভিজ্ঞতাটা? হয়তো কিছু পজিটিভ দিক আছে আর অন্যদিকে
হয়তো নেগেটিভ ব্যাপারও আছে। আপনি কি এগুলো সম্পর্কে আমাদের বলবেন? যেমন ফারুক শেখের সাথে অনুষ্ঠানটার কথা যদি সংক্ষেপে একটু বলেন। প্রথম টক শোর সালটা ঠিক মনে নেই, 2000 বা 2001 সালের দিকে হতে পারে, 90-এর শেষের দিকেও হতে পারে। এটা ছিল ইন্ডিয়াতে আমার প্রথম টক শো। আর আগেও বলেছি অনুষ্ঠানটার নাম ছিল মর্দ। এপিসোডের টপিক ছিল বিবি হতো कैसे। সেখানে একজন খ্রিস্টান বলবেন তাদের কথা, একজন হিন্দুও আসবেন, আর আমাকে ডাকা হলো, একজন নাস্তিককেও ডাকা হলো। এরকম প্যানেলে 4-5 জন লোক ছিল, দর্শকও ছিল এখানে যেমন আছেন। সেখানে প্রশ্ন করা হলো একজন মহিলার কেমন হওয়া উচিত, তার ব্যবহার কেমন হওয়া উচিত। প্রত্যেকে তাদের মতামত দিলেন, আমিও জানালাম। আমি যখন কথা বললাম, বিভিন্ন প্রশ্ন করা হলে যখন সেগুলোর উত্তর দিলাম, আমি যুক্তির সাথে উত্তরগুলো দিয়েছিলাম। অনুষ্ঠান শেষে দেখা গেল আমার উত্তরগুলোর সাথে বেশিরভাগ প্যানেলিস্টই একমত। প্রথম দিকে তারা একমত ছিলেন না, কিন্তু যখন যুক্তি দিয়ে বললাম যে মহিলারা তাদের সন্তানদের যত্ন নেবে, বাড়ি দেখাশোনা করবে, এমন না যে চাকরি করবে না, যদি ভদ্র কোনো চাকরি হয় অবশ্যই করতে পারে, এরকম বিভিন্ন কথা, আমাদের অনুষ্ঠানটা খুবই ভালো হলো। আর মডারেটর ফারুক শেখ, তিনি একজন ভদ্রলোক। আমি খুব খুশি হলাম যে এই প্রথম ইন্ডিয়ান টিভি চ্যানেলে অনুষ্ঠান করলাম। আমি খুব খুশি যে ভালো আমি উত্তর দিয়েছি। দর্শকরা আমাকে প্রশ্ন করেছেন, সমালোচনা করেছেন, আক্রমণ করেছেন, আমি উত্তর দিয়েছি। যখন উত্তরগুলো দিলাম, দর্শকরা আমার কথা মানলো। আমি প্রশ্নোত্তর পর্বে এই কাজটাই করে থাকি। দর্শক প্রশ্ন করেন, আমি উত্তর দিই, তারপর তাদের মতামত নেই। ফারুক শেখও ভালোভাবে দায়িত্ব পালন করলেন। তবে বোমাটা পড়লো কয়েকদিন পরে। এর কয়েকদিন পরে সেই চ্যানেল থেকে আমাকে ফোন করা হলো, বলা হলো অনুষ্ঠানটা যেখানে শেষ হয়েছে সেটা প্রডিউসারের পছন্দ হয়নি, আমরা আবার শুটিং করব, তাই আপনি পরের দিন আসবেন, একই শার্ট, একই স্যুট, একই টাই, আমাদের স্টুডিওতে আসবেন আর শুটিং করব। এটা যখন আমার ম্যানেজারের কাছ থেকে জানলাম, আমি বললাম এটা ননসেন্স, অনুষ্ঠান তো ভালোই হয়েছে, কোথাও কোনো সমস্যা নেই। তাই জানিয়ে দিলাম আমি আর আসছি না, কারণ আমার মতে সেই অনুষ্ঠানে কোনো সমস্যা নেই। তারা আবার শুটিং করলো সেই একই স্টুডিওতে, একই সেট আপ। হয়তো অন্য সবাই গিয়েছিলেন, আমি যাইনি। হয়তো দর্শকদেরও বেশিরভাগ এসেছিলেন। এভাবে রিশুট করে কয়েক সপ্তাহ পরে তাদের স্যাটেলাইট চ্যানেলে সেটা প্রচার করা হলো। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, যারা এই অনুষ্ঠানটা দেখেছেন তারা দেখেছেন যে আমি বসে আছি আর মাথা নাড়ছি সম্মতি জানিয়ে, যেগুলোর সাথে আমি কখনো একমত না। তারা কি করলো, পুরো অনুষ্ঠানটা রিশুট করলো, মতামতটা বদলে দিল। যদিও আমি পরের বার যাইনি, কিন্তু অনুষ্ঠানটা যখন প্রচার করা হলো তখন দেখে মনে হবে একবারই শুট করা হয়েছে। ডক্টর জাকির নায়েক সেখানে ছিলেন, তিনি অনেক ভুল কথার সাথে একমত হয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে সেই প্রডিউসারের উদ্দেশ্যটা কোনোভাবে ভালো ছিল না, একেবারেই না। ফারুক শেখের কোনো দোষ নেই, ফারুক শেখের দোষ না, এটা তার পেশা। প্রথম দিকে ভালোই ছিলেন, পরে যা করেছেন সেটার জন্য মন্তব্য করব না আমি। তবে ফলাফলটা যেটা দাঁড়ালো, অনুষ্ঠানটা যখন প্রচার করা হলো তখন এভাবে দেখানো হলো যে ডক্টর জাকির নায়েক, হ্যাঁ কথাগুলো বলেছিলাম, তারা আমার কথার কিছু অংশ রেখে দিয়েছে যেগুলো তাদের কাছে তুলনামূলক নিরাপদ মনে হয়েছে। তবে যখন টিভিতে প্রচার করা হলো সেখানে অনেকবারই দেখা গেল যে আমি যেসব কথার সাথে একমত না সেই কথাগুলো মেনে নিচ্ছি। এজন্য আমি তখন বলেছিলাম যে উদ্দেশ্য গুরুত্বপূর্ণ। আমি যেটা বলবো, এই অনুষ্ঠানের প্রডিউসার, মডারেটর জীবিকার জন্য তারা এটা করছেন, আমি জীবিকার জন্য করব না। জীবিকার জন্য ইসলামকে বিক্রি করতে পারবো না। আমি কারো কাছ থেকে 1 পয়সাও নেই না, উল্টো আমরা দান করি, জানেন। তাহলে দেখবেন যে এভাবে রুটি রুজির জন্য প্রডিউসার এমন অনুষ্ঠান বানাবেন যেটা দর্শক পছন্দ করবে। তারা এমন অনুষ্ঠানের কথা চিন্তা করেন যেখানে আয় বেশি হবে, টিআরপি বেশি থাকবে, সত্যি কথা জানাতে আগ্রহ নেই। মডারেটরেরও একই অবস্থা। মডারেটরকে যদি নিয়ন্ত্রণ করেন প্রডিউসার, যদি এমন কাউকে বেছে নেন তাহলে তো কিছুই করার নেই। অথবা প্রডিউসার হয়তো নিরপেক্ষ, তখন মডারেটর অনুষ্ঠানের মতামত বদলাতে চাইলে সেটা তিনি সহজেই করতে পারেন। হয়তো প্রডিউসার কিছুই মনে করলেন না, তাহলে দুজনেই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসার দুজনে গুরুত্বপূর্ণ। প্রথমে যে অনুষ্ঠান করেছিলাম সেটা খুবই ভালো হয়েছিল, কিন্তু তারা আবার নতুন করে শুটিং করে সবকিছু বদলে ফেলেছিল। কিন্তু তারপরেও CNN IBN এর জন্য আরেকটা অনুষ্ঠান করলেন, সেটা আসলে বেশ কয়েক বছর পরে, আমি ঠিক জানি না, তবে এটা সম্ভবত 7-8 বছর পরে, প্রথম টক শোটার পরে সম্ভবত অনুষ্ঠানটা করেছিলাম 2007 সালে।
এটা প্যানেল ডিসকাশন। অভিজ্ঞতাটা বলবেন? অনুষ্ঠানটা ছিল লাইভ প্যানেল ডিসকাশন। বিষয়টা ছিল মুসলিমদের নিয়ে, টপিকটার নাম ঠিক মনে পড়ছে না। উপস্থাপনা করেছিলেন রাজদীপ সারদেশাই। রাজদীপ সারদেশাই। আর রাজদীপ সারদেশাই তখন ছিলেন দিল্লিতে। সেখানেও বেশ কয়েকজন অতিথি এসেছিলেন। তাদের মধ্যে আমার যতদূর মনে পড়ে একজন এমপি, নামটা মনে পড়ছে না, মুসলিম ইন্ডিয়া পত্রিকার এডিটর কে? সৈয়দ শাহাবুদ্দিন। সৈয়দ শাহাবুদ্দিন, হ্যাঁ, তিনিও সেখানে ছিলেন। এছাড়াও দিল্লিতে আরো কয়েকজন ছিলেন। আমি একা ছিলাম বোম্বেতে। এখানেও আমার অভিজ্ঞতাটা ভালো ছিল না, তার কারণ আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম মাত্র 2 বার। কথা বললাম কিন্তু সেটা শোনাও গেল না। মাইক্রোফোনটা তখন তাদের হাতে, যদিও সেটা লাইভ শো। আমাকে যখন সুযোগ দেওয়া হচ্ছে শুধু তখনই কথা বলতে পারবো। সাধারণত লাইভ প্যানেল ডিসকাশনে সবাই কথা বলতে পারেন, কোনো বাধা দেওয়া হয় না। কিন্তু আমি বোম্বেতে আর তারা দিল্লিতে। তাদের কথাবার্তা শুনছি একটা হেডফোন দিয়ে, সেটা সম্ভবত একটা মোবাইল, ঠিক জানি না। সেখানে প্রশ্ন করা হলো, যদিও সেটা লাইভ শো, সরাসরি সম্প্রচার, লাইভ প্রচার হচ্ছে, কিন্তু আমার কথাগুলো শোনা গেল না, কারণ মাইক্রোফোনের সুইচ অন করা হয়নি। তাই এটাও ভালো অভিজ্ঞতা ছিল না। তবে যেহেতু অনুষ্ঠানটা লাইভ, তাই খুব একটা ক্ষতি হয়নি। সবাই ভেবেছে হ্যাঁ, ডক্টর জাকির বেশি কথা বলেননি অথবা সুযোগ পাননি, কারণ সেটা ছিল লাইভ শো, সরাসরি সম্প্রচার। তাই আমার মতে সেখানে খুব বেশি ক্ষতি হয়নি। তবে আমি কথা বলার সুযোগও খুব একটা পাইনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানটা দেখার পরে আমার মনে হয়েছে বারখা দত্ত সেখানে চাচ্ছিলেন ডক্টর নায়েক যেন কথাগুলা বলতে না পারেন। এজন্য তিনি ইচ্ছা করেই ওসামা বিন লাদেনের বিতর্কিত প্রসঙ্গটা তুলেছিলেন। ডক্টর নায়েক যখন এই ব্যাপারটা ব্যাখ্যা করে বললেন যে সিএনএন বা বিবিসির খবরের উপর আমরা ভরসা করতে পারি না, বারখা আপত্তি জানালেন, এখানে একমত হলেন না। কিন্তু আবার অন্যদিকে করণ জোহর তিনি একটা ঘটনার কথা বললেন, এরপরেই তিনি মাই নেম ইজ খান বানানোর কথা ভেবেছিলেন। তিনি বলেছিলেন যে কয়েকজন শিক্ষিত লোক, তাদের কয়েকজন আবার অক্সফোর্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, তারা ইসলাম ধর্মের নামে নিন্দা করছে। করণ জোহর বলেছিলেন যে এভাবে কিছু মানুষ মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে চলে যাচ্ছে, কারণ তারা কিছু ভুল ইনফরমেশন পেয়েছে, হয়তো নিউ ইয়র্ক টাইমস থেকে অথবা মিডিয়ার কোনো খবর থেকে। সে সময় বারখা করণ জোহরের সাথে একমত হয়েছিলেন। এখানে আমরা বারখা দত্তের দুমুখ চেহারাটা দেখতে পাচ্ছি। একবার ডক্টর নায়েকের কথায় আপত্তি জানালেন, অন্যদিকে একই কথায় করণ জোহরের সাথে একমত হলেন। আর ডক্টর নায়েকের একজন ভক্ত হিসেবে এটা আমার খারাপ লেগেছে যে ডক্টর নায়েক কথা বলার জন্য যথেষ্ট সময় পাননি। এই ব্যাপারে আমি ডক্টর নায়েকের কাছ থেকেই সরাসরি তার মতামতটা জানতে চাই। ইনশাআল্লাহ আমরা ডক্টর জাকিরের কথা শুনবো, তবে তার আগে আমরা আরো কয়েকজন দর্শকদের মন্তব্য শুনবো, তাদের মতামত। আর কেউ? হ্যাঁ ভাই, কথা বলার আগে আপনার নাম আর পেশাটা বলবেন, তারপর প্রশ্ন করবেন। আমার নাম মহসিন খান, আর আমি একজন ফ্রিল্যান্সার। আমি যখন শুনলাম উই দ্য পিপল অনুষ্ঠানে ডক্টর নায়েক থাকবেন বারখা আর শাহরুখের সাথে, আমি ইন্টারনেটে অনেক মানুষকে অনুষ্ঠানের ব্যাপারে জানালাম। আমার গ্রুপ মেইল, ফেসবুক আর ফ্যান পেজের মাধ্যমে অনেক মানুষকে জানালাম। আমার এক বন্ধু পাকিস্তানে থাকে, নাম ফরিদ আহমেদ। সে বলল, তুমি শিওর ডক্টর নায়েক এনডিটিভিতে আসছেন? আমি পাকিস্তানে লাখখানেক মেসেজ ছেড়েছি যাতে সবাই অনুষ্ঠানটা দেখে। আমি বললাম হ্যাঁ, তুমি নিশ্চিত থাকতে পারো। তারপর অনুষ্ঠানটা যখন দেখলাম তখন মনে হলো, হায় আল্লাহ, ডক্টর নায়েক কেন এখানে আসতে রাজি হলেন পুরো 1 ঘন্টার অনুষ্ঠানে মাত্র 2-3 মিনিটের জন্যে? তবে আলহামদুলিল্লাহ, এর মধ্যেও তিনি কিছু কথা বলেছেন। একেবারে শেষে বলেছেন মুসলমানদের জানা উচিত কিভাবে মিডিয়ায় কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ, এই কথাগুলো শুনে মানুষ তার ভিডিও খুঁজবে ইন্টারনেটে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবচাইতে ভালো প্ল্যান করেন, এতে আমাদের উপকারই হবে। এই অনুষ্ঠানের জন্য জাযাকাল্লাহ। আমি আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে লাখ লাখ দর্শক তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন। জাযাকাল্লাহ।